আচ্ছা চলেন আমরা শুরু করি। সামি জি আপনাদের স্যার। স্যার ক্লাস কখন কয়টা পর্যন্ত হবে? আপনাদের ক্লাস হচ্ছে একটা পর্যন্ত, রোজার মাস এই জন্য একটু সময় কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা পর্যন্ত তো, কিন্তু আপনি নিবেন কয়টা পর্যন্ত? আপনারা কয়টা পর্যন্ত চান? আপনাদের তো নামাজ তো একটার আগে শুরু হওয়ার কথা না। আসলে স্যার নামাজ শুরু বড় কথা না, এখন তো জামাতি নিষিদ্ধ, মানে বড় জামায়াত একত্রিত হওয়া নিষেধ, কিন্তু এর মধ্যেও যদি আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনারা আপনারা যারা একটা পর্যন্ত থাকতে পারেন তারা একটা পর্যন্ত থাকেন, অসুবিধা নেই। আপনাদের স্টেডি স্টেট প্রবাবিলিটিজের যেই ইয়াটা আর কি, যে ভেক্টরটা, সেটা হচ্ছে যে দেখেন পাই ওয়ান পাই টু। তো কোক আর পেপসির জন্য কি কি, এটা হচ্ছে কোকের স্টেডি স্টেট প্রবাবিলিটি, এটা হচ্ছে পেপসি স্টেডি স্টেট প্রবাবিলিটি ইকুয়ালস টু আবার স্টেডি স্টেট প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই দ্য প্রোডাক্ট ইনটু ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স অফ কি কোক এন্ড পেপসি। তো তার মানে কি, এটা হচ্ছে আমার স্টেডি স্টেট প্রবাবিলিটি, এটা আমার স্টেডি স্টেট প্রবাবিলিটি, এটা কি আমার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। ঠিক আছে। আর আপনাদেরকে কি বলছিলাম, কোন একটা রো বরাবর কি আপনার কি যোগফলটা কি প্রবাবিলিটিস গুলো, সেটা হচ্ছে কি অবশ্যই 1 হবে। এটা একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম শুরুর দিকে। কারণ কি বলেন তো, কারণ আপনার এখানে সিনারিও আছে কি, সেটার সিনারিও হচ্ছে কোক আর পেপসি। সো পাই ওয়ানটা কিসের জন্য, পাই ওয়ানটা হচ্ছে কোকের জন্য, পাই টুটা হচ্ছে কি আপনার পেপসির জন্য। তো এটা কেন ওয়ান, কারণ হচ্ছে আপনি কোক থেকে হয় পেপসি কিনবেন অথবা কোক থেকে কোকই কিনবেন, ঠিক না? আপনি কোক জি থেকে স্যার। পেপসি কিনবেন অথবা কি কোক থেকে কোকি কিনবেন। তার আর টোটাল প্রবাবিলিটি কি, টোটাল প্রবাবিলিটি সবসময় কি 1 হয়। তো এই জন্য 1 হয়। এই যোগফলটা 1। তার মানে কি, হয় আপনি পেপসি বা কোক যে কোনো একটা কিনবেন। তো এই জন্য কি এই কোক আর পেপসি, কোক বা কোক এবং পেপসি কেনার প্রবাবিলিটি হচ্ছে 1। এই জন্য হচ্ছে আপনার এই 1। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখন দেখেন, এখন হচ্ছে কি আমরা তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন জানি, জানি তো আমার জানতে হবে ম্যাট্রিক্স কিভাবে গুণ করে, এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি। সেটা কিভাবে, এই যে দেখেন একটা ম্যাট্রিক্সের, স্যার যারা মিউট করে তাদের আনমিউট করে দেবেন একটু প্লিজ। জি জি আমি আনমিউট করে দিচ্ছি। আচ্ছা দেখেন, আমরা ম্যাট্রিক্স কিভাবে মাল্টিপ্লাই করি বা ম্যাট্রিক্স কিভাবে গুণ করি। এই যে দেখেন এই পাই ওয়ান এর ভ্যালুটা কি হবে, আমরা যদি ম্যাট্রিক্স গুণ করি, ম্যাট্রিক্স গুণ করা আমরা মানে আশা করতেছি আপনারা জানেন। এই যে দেখেন পাই ওয়ান ইন্টু 0.9, এই যে দেখেন পাই ওয়ান ইন্টু 0.9 প্লাস পাই টু ইন্টু 0.2, পাই টু ইন্টু 0.2, সেটা কি আপনার পাই ওয়ান। এটা কি ফর্মুলা ইউজ করছি আমরা, সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ফর্মুলা, ম্যাট্রিক্স যেভাবে গুণ করি জাস্ট সেই ফর্মুলাটা। দেখেন পাই ওয়ানটা কি, পাই ওয়ানটা হচ্ছে পাই ওয়ান ইন্টু 0.9 পাই টু ইন্টু 0.2। সিমিলারলি আপনি যদি পাই টু বের করতে চান, তাহলে পাই টু কি হবে, পাই টু হচ্ছে দেখেন পাই ওয়ান ইন্টু 0.1 পাই টু ইন্টু 0.8। এই যে দেখেন, তার মানে কি পাই টু ইকুয়ালস টু, এই পাই টু হচ্ছে আপনার এই পাই টু, তারপর কি 0.1 ইন্টু পাই ওয়ান, এই যে দেখেন পাই ওয়ান 0.1 পাই টু 0.2, এই যে দেখেন পাই ওয়ান 0.1 0.8 পাই টু। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিছুই না আর কি। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সিম্পল ফর্মুলা। আর তার মানে কি, এখন আমার ইকুয়েশন কয়টা আসলো বলেন তো। একটা হচ্ছে পাই ওয়ান, এই ইকুয়েশনটা, এটা হচ্ছে আপনার ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে আপনার কি সেকেন্ড ইকুয়েশন, আর এটা কি একটা কি বলছিলাম, এই যে এটা, এটা হচ্ছে কি আপনার থার্ড ইকুয়েশন। ঠিক আছে। সো এটা যদি 1 ধরি, এটাকে এই ইকুয়েশনটাকে ধরি আমরা 2, এই ইকুয়েশনটাকে আমরা ধরি 3। আচ্ছা এখন আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন আমাদের আননোন কি যেখানে বলেন তো, আমাদের তিনটা ইকুয়েশন আছে, তিনটা ইকুয়েশনে আননোন কি কি, পাই ওয়ান আর পাই টু, পাই ওয়ান আর পাই টু হচ্ছে আমাদের আননোন, ঠিক না? কারণ কি আমরা এই দুইটা ভ্যালু হচ্ছে জানি না। সো এখন আমাদের যদি দুইটা আননোন থাকে, দুইটা যদি আননোন থাকে, তাহলে সেই আননোন গুলার ভ্যালু বের করার জন্য আমাদের কয়টা ইকুয়েশন লাগে, কেউ কি বলতে পারে? দুইটা আননোন, স্যার তিনটা লাগবে।
না, আপনাদের দুইটা ইকুয়েশন সলভ করার জন্য দুইটা আননোন বের করার জন্য দুইটা ইকুয়েশন হলে হয়, তিনটা আননোন বের করার জন্য স্যার তিনটা equation। বুঝতে পারছেন? So, আমার ইকুয়েশন কয়টা লাগবে বলেন তো? দুইটা। হ্যাঁ, দুইটা আননোন কি কি আমার পাই 1 আর পাই 2 হচ্ছে আমার দুইটা আননোন। তো এই দুইটা বের করার জন্য আমার কয়টা ইকুয়েশন লাগবে? ইকুয়েশন লাগবে হচ্ছে কি আমার দুইটা। স্যার। তো এখানে আমার ইকুয়েশন কয়টা আছে? তিনটা ইকুয়েশন নাই যে একটা, দুইটা, তিনটা। তো এই তিনটা ইকুয়েশনের মধ্যে যে কোনো দুইটা নিলেই হচ্ছে, কিন্তু আমার এখানে একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে আমার এই 3 নাম্বার ইকুয়েশন যেটা হচ্ছে আপনার পাই 1 প্লাস পাই 2 ইকুয়ালস টু 1, এই ইকুয়েশনটা আপনাকে নিতেই হবে। এই ইকুয়েশনের সাথে আপনি অন্য যে কোনো একটা ইকুয়েশন নেবেন, কিন্তু এই ইকুয়েশনটা আমার থাকতেই হবে। জিনিসটা কি বোঝাইতে পারলাম আপনাদের? আমার আননোন আছে দুইটা, পাই 1 আর পাই 2। সো এই পাই 1 আর পাই 2 সলভ করার জন্য আমার ইকুয়েশন লাগবে হচ্ছে দুইটা, কিন্তু আমার হাতে আছে একটা, দুইটা, তিনটা ইকুয়েশন। এবং এই তিনটা ইকুয়েশনের মধ্যে এই 3 নাম্বার ইকুয়েশনটা আমাকে নিতেই হবে ইকুয়েশন সলভ করার জন্য, আননোন বের করার জন্য। এবং এই দুইটার মধ্যে হয় আমি এটা নিব অথবা আমি এটা নিব। যদি এটা নেই তাহলে এটা নিব না, আর যদি এটা নেই তাহলে আর এটা নিব না। যদি 1 নাম্বার ইকুয়েশন ইউজ করি 3 এর সাথে তাহলে আর 2 ইউজ করব না, আর যদি 2 3 ইউজ করি তাহলে আর 1 ইউজ করব না। তাহলে ইকুয়েশনটা সলভ করা কিভাবে এটা তো বুঝতে পারছেন। স্যার আমি যদি 1 নাম্বার নেই বা 2 নাম্বার নেই, সেক্ষেত্রে আমার কনস্ট্যান্টটা স্যার কি আসবে স্যার? 0 দিতে হবে না? কনস্ট্যান্ট বলতে স্যার যেরকম পাই 1 প্লাস পাই 2 ইকুয়াল 1, 1 তো এখানে কনস্ট্যান্ট। জি আর এখানে হ্যাঁ, জি পাই 1 জি পাই 2 তো আমাদের ভেরিয়েবল। জি। কিন্তু স্যার আমি যদি 2 নাম্বার ইকুয়েশন যদি নেই, কারণ সেক্ষেত্রে যে 0 আপনি কিভাবে করবেন জানেন? এই যে দেখেন, আপনার কি পাই 1 প্লাস পাই 2 ইকুয়ালস টু 1 না? তার মানে কি আপনার পাই 1 ইকুয়ালস টু কত? 1 মাইনাস পাই 2, ঠিক কিনা বলেন? জি স্যার, ঠিক এই আছে। কোশ্চেনটা হ্যাঁ, তো আপনি এই পাই 1 এর ভ্যালুটা আপনি ইকুয়েশন নাম্বার 1 অথবা ইকুয়েশন নাম্বার 2 তে বসাই দিলেই কিন্তু আপনি পাই 2 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবেন। স্যার আমি চাচ্ছিলাম সরাসরি স্যার ক্যালকুলেটর যদি অ্যাপ্লাই করি তাহলে তো আসার কথা স্যার। হ্যাঁ জি, ক্যালকুলেটরে সলভ ফাংশন দিলে আসবে স্যার। আচ্ছা এখানে হচ্ছে আপনার হ্যাঁ জি, আপনার তাহলে 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন তখন কনস্ট্যান্টটাকে আপনার 0 ধরতে হবে। বুঝতে জি পারছেন? স্যার, আমি সেটা হ্যাঁ হ্যাঁ স্যার এক্ষেত্রে স্যার একটা কাজ করা লাগবে। যদি আমি 1 নম্বর ইকুয়েশন করি তাহলে তো স্যার এই যে পাই 1 ইকুয়াল 0.9 এই দুটো তো এক যোগ জায়গায় করা করে, লাগবে। হ্যাঁ যোগ করে নেবেন। তার মানে কি আপনার ইকুয়েশনটা হবে হচ্ছে 1.9, না সরি 1.9 না, স্যার 1 পয়েন্ট হবে না, 0 0.1 পয়েন্ট, হবে হ্যাঁ স্যার। 0.1 পাই 0.1 পাই 1 মাইনাস 0.2 পাই 2 ইকুয়ালস টু 0। জি, আপনার এখানে কনস্ট্যান্টটা হচ্ছে 0 হবে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তো এইভাবে আপনি ক্যালকুলেটরে সলভ করেন, অথবা আপনি যদি সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন পদ্ধতিতে করেন, ভ্যালু আপনার সেমই আসবে। সেটা হচ্ছে পাই 1 এটা, পাই 2 এটা। এখন আমার পাই 1 টা কি বলেন তো? পাই 1 টা হচ্ছে কি স্টেডি স্টেট প্রবাবিলিটি অফ স্যার বাইং কোক। হ্যাঁ বলেন। স্যার হয়েছে স্যার, ঠিক আছে স্যার, হ্যাঁ, ক্যালকুলেটর অ্যাপ্লাই করলে হয়ে গেছে। জি জি, এটা হ্যাঁ হবে তো অবশ্যই। এখন আপনি একটা জিনিস দেখেন তাহলে কি পাই 1 টা কি? পাই 1 টা হচ্ছে আমার লং রান বা স্টেডি স্টেট প্রবাবিলিটি অফ পারচেজিং কোক, মানে হচ্ছে আমার কোক কেনার দীর্ঘমেয়াদী প্রবাবিলিটি। আর পাই 2 টা হচ্ছে আপনার কি পেপসি কেনার পেপসি দীর্ঘমেয়াদী। কিনে। তার মানে কি আপনি মনে করেন আপনি হচ্ছে এখন মনে করেন 200টা পারচেজ করে বের করবেন যে আপনার কোক কেনার বা পেপসি কেনার প্রবাবিলিটিস কত, মানে অনেক দূরে পড়ে, অনেকগুলা পারচেজ পরে। সো আপনি এখন কি কিনতেছেন সেটা আর কি ডিপেন্ড করবে না। বুঝতে পারছেন? 200টা আপনি যদি অনেক দূরে যান তাহলে কোক কেনার বা পেপসি কেনার প্রবাবিলিটি আর প্রেজেন্ট স্টেটের বা এখন আপনি কি কিনতেছেন সেটার উপর ডিপেন্ড করবে না। এটা হচ্ছে এরকম ফিক্সড হয়ে যাবে। যেমন মনে করেন যে আমরা মনে করি 10 বছর পরে কোক কেনার প্রবাবিলিটি এটা হচ্ছে 2/3, এটা আপনার ফিক্সড। মানে হচ্ছে আপনি যদি 3টা ড্রিঙ্কস কেনেন তার মধ্যে 2টা হচ্ছে কোক কিনবেন আর একটা পেপসি কিনবেন, এটা ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, তারপরে স্যার 2/3 বলতে স্যার কি বলছেন? 2/3 মানে হচ্ছে কি আপনি যদি 2/3, আর এটা কি ছিল, এটা হচ্ছে আপনার কোক কেনার প্রবাবিলিটিস ছিল। তো জি টু স্যার, বাই কোক থ্রি কেনার। হচ্ছে ঠিক হচ্ছে আপনি যদি 3টা ড্রিঙ্কস কিনেন তার মধ্যে 2টা আপনি অবশ্যই কোক কিনবেন, একটা কি পেপসি কিনবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। মানে হচ্ছে অনেক দিন পর
বা মনে করেন 100টা পার্সেস পর আপনি যদি 3টা কোক কিনেন, তার মধ্যে আপনি যদি 3টা ড্রিঙ্কস কিনেন, তার মধ্যে অবশ্যই 2টা কোক থাকবে, একটা পেপসি থাকবে, এবং এটা ফিক্সড হয়ে গেছে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন এটার এক্সাম্পলটা কি, মানে কেন আমরা এই যে লং রান প্রপার্টি অফ মার্কভ চেইন ইউজ করতেছি, বা কেন আমরা স্ট্যাটিস্টিক প্রপার্টিজ ইউজ করতেছি, সেটার একটা এক্সাম্পল হচ্ছে, দেখেন এই যে এইটা কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে সাপোজ 100 বিলিয়ন কোলা কাস্টমার্স ইচ পারসন পারচেজ 1 কোলা ডিউরিং 1 উইক। তার মানে কি, আমার কোলা পারচেজার আছে কতগুলা, কতগুলা মানুষ কোক খায়, মানে কতগুলা মানুষ কোলা খায় বা ড্রিঙ্কস খায়, 100 মিলিয়ন। ঠিক আছে, 100। আর প্রত্যেকে হচ্ছে একটা কোলা কিনে। মনে করেন আপনার বছরে 52টা সপ্তাহ আছে, এই 52টা সপ্তাহ যে কোনো একটা সপ্তাহে সে একটা কোলা কিনবেই। শর্তটা হচ্ছে এরকম, মানে হচ্ছে আমার টোটাল 100 মিলিয়ন ড্রিঙ্কস বা কোলা কাস্টমার আছে, এবং প্রত্যেকেই আমার বছরের কোনো না কোনো একটা সপ্তাহে একটা কি ড্রিঙ্কস কিনবে সে, এটা কোক আর হোক আর পেপসি হোক। বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে একটা ড্রিঙ্কস বা একটা কোলা বিক্রি করলে আপনার যে স্যার, বিক্রি করার, স্যার কোশ্চেন, স্যার আমি একটু বলেছি স্যার, মানে 100 মিলিয়ন কাস্টমার আছে কোকা কোলার। জি, কোকা কোলা না, আপনার কোলা আর কি, সেটা পেপসি হইতে পারে, সেটা কোলা কোক আছে। হতে পারে, কোলা কোলা বা ড্রিঙ্কস। আচ্ছা, হ্যাঁ জি বল। আচ্ছা, মানে যে মানে 52টা সপ্তাহের ভিতরে যে কোনো এক সপ্তাহ সে একটা কোলা নিবেই। হ্যাঁ, কোলা নিবেই, এটা হচ্ছে আপনার কন্ডিশন দেয়া আর কি অঙ্কে। জি স্যার, বুঝতে পারলাম। বুঝতে পারছেন? হ্যাঁ, আর আপনি একটা কোলা বিক্রি করে, মনে করেন একটা কোলা বিক্রি করলে যে যে কোম্পানি যে বিক্রি করে, কোলা কোম্পানি বা পেপসি কোম্পানি, তাদের লাভ হয় হচ্ছে $1। বুঝতে পারছেন? এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে, আহ, মনে করেন আমি হচ্ছে কোক কোম্পানির মালিক। বুঝতে পারছেন? আমি হচ্ছে কোক কোম্পানির মালিক। তো আমি কি চাবো, আমি চাবো হচ্ছে যে সবাই যেন পেপসি, মানে আমার কোক কোকই খায়, সবাই সবাই যেন, কেউ যেন পেপসি না খায়। এটা তো আমার টার্গেট থাকবে অবশ্যই, যে জি আমি স্যার। যাচ্ছি কোক কোম্পানি, আর সবাই যেন কোক খায়, কেউ যেন পেপসি না খায়। আর আমাদের একটা কন্ডিশন কি ছিল, কন্ডিশন ছিল হচ্ছে যে আপনার 10% কাস্টমার যদি এখন কোক কিনে, এই যদি এখন কেউ কোক কিনে, তার তার 10% কাস্টমার হচ্ছে কি পেপসিতে সুইচ করে ফেলে, মানে পেপসি কিনে পরের বার। একটা কন্ডিশন ছিল না আমাদের, যে দেখেন এখানে ছিল, এটা যদি কোক হয়, এটা যদি পেপসি হয়, এটা যদি কোক হয়, এটা যদি পেপসি হয়, তাহলে কি দেখেন, এখন যদি কেউ কোক কিনে, তাহলে কি তার 10% কাস্টমার কি পেপসিতে সুইচ হয়ে যাচ্ছিল না, পরেরটা কি তার 10% জি স্যার। প্রববিলিটি পরের বার সে পেপসি কিনবে। সো আমার টার্গেট হবে কি, আমার টার্গেট হবে হচ্ছে যে আমি চাই না যে এই 10% কাস্টমার, আমার আমার যে 10% কাস্টমার, তারা যেন পেপসিতে না চলে যায়, তারা যেন পরের বার পেপসি না খায়। বুঝতে পারছেন? সো আমার টার্গেট এটা হবে না যে আমার যে 10% কাস্টমার জি স্যার। পেপসিতে চলে যাচ্ছিল, তারা যেন না যায়, তারা যেন কোকেই থাকে। সো এইখানে দেখেন আমার টার্গেটটা হচ্ছে, এই যে 10% কাস্টমার পেপসিতে চলে যাচ্ছিল, আমি সেটাকে কমিয়ে 5% এ নিয়ে আসতে চাই। মানে হচ্ছে এটাকে কি আমি কমাতে চাই। বুঝতে পারছেন? মানে আমার 10% কাস্টমার পেপসিতে সুইচ করে ফেলতেছিল, তো আমি চাই সেটাকে কমাই 5% এ নিয়ে আসতে। জিনিসটা কি বুঝতে পারছেন? যে আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যারা এখন কোক খাইতেছিল তাদের 10% পেপসিতে সুইচ করে ফেলতেছিল, পরে পরে যখন ড্রিঙ্কস কিনতেছিল। কিন্তু আমি চাই যারা এখন কোক খাইতেছে, তারা তাদের নেক্সট যখন ড্রিঙ্কস কিনবে, সেটা যেন 10% না হয়, 10% কাস্টমার যেন আমি লুজ না করি, আমার যেন কাস্টমার লুজটা 5% হয়। আশা করি বুঝতে পারছেন যে আমার টার্গেটটা কি। হ্যাঁ, তো জি সেইটা, স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সেইটার জন্য আমার কাজ কি, তো এই যেন এই আমার কাস্টমারটা যেন আমি না হারাই, সেটার জন্য কি আমি একটা অ্যাডভার্টাইজিং ফার্ম হায়ার করতেছি, বা আমি একটা অ্যাডভার্টাইজিং ফার্মের সাথে ডিল করতেছি, যে আমার যে 10% কাস্টমার পেপসিতে চলে যাচ্ছিল বা পেপসি খাচ্ছিল পরের বার, তোমাকে আমি $500 মিলিয়ন দিব, মানে সেই অ্যাডভার্টাইজিং ফার্মকে আমি $500 মিলিয়ন দিব, জানো এটা 10% থেকে কমে 5% চলে আসে। তাহলে টোটাল সিনারিওটা আরো একবার দেখে নেন। টোটাল সিনারিওটা হচ্ছে, আমার টোটাল কাস্টমার 100 মিলিয়ন কাস্টমার বছরের কোনো না কোনো সপ্তাহে একটা কোলা বা একটা ড্রিঙ্কস কিনবেই। আর কোম্পানি যদি একটা ড্রিঙ্ক সেল করতে পারে, তাহলে তার ডলার হচ্ছে $1, তার প্রফিট হচ্ছে $1।
আর আমি একটা অ্যাডভার্টাইজিং ফার্ম বা প্রচারণা করে যারা আর কি অ্যাডভার্টাইজিং ফার্ম, একটা অ্যাডভার্টাইজিং ফার্মের সাথে কন্ট্যাক্ট করব বা ডিল করব এবং তাদেরকে আমি $500 মিলিয়ন দিব, দিয়ে বলবো যে আমাদের 10% কাস্টমার, আমাদের 10% কাস্টমার পেপসিতে চলে যাচ্ছিল, আপনারা এমন ভাবে আমার কোকটাকে অ্যাডভার্টাইজ করবেন টিভিতে বা পোস্টার দিয়ে যেন আমার এই কাস্টমারটা এত না কমে, আমার যেন এটা 10% থেকে কমে 5% চলে আসে। তাহলে সিনারিওটা আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এখন আমার টার্গেট হচ্ছে আমি যে এই অ্যাডভার্টাইজিং ফার্ম যারা আমার পোস্টার বিভিন্ন জায়গায় লাগাবে বা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিবে, তাদেরকে যে আমি $500 দিচ্ছি, এটাতে আমার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? তার মানে আমার কি আসলে অ্যাডভার্টাইজিং ফার্মটাকে হায়ার করা উচিত নাকি উচিত না? এটা হচ্ছে আমরা এই অঙ্কের মাধ্যমে বের করব। বুঝতে পারছেন? জি স্যার। অঙ্কের টার্গেটটাকে এটা বুঝতে পারছি। সো তার মানে কি আমার অনেক দূরে চিন্তা করতে হবে, সেই জন্য এই ম্যাথে আপনার আমি যদি অ্যাডভার্টাইজিং ফার্মকে বলি যে আমার এটা কমিয়ে এত 5% নিয়ে আসতে হবে, তারা তো বললেই কালকে এটা করে ফেলতে পারবে না, তাদের তো একটা সময় লাগবে, 1 বছর 2 বছর, তারা টিভিতে অ্যাড দিবে, তারা পোস্টার লাগাবে বিভিন্ন জায়গায়, তো তাদের তো একটা সময় লাগবে। তো সেই জন্য এটা হচ্ছে কি লং রান প্রপার্টি অফ মার্কআপ চেইন ইউজ করতে হবে এখানে, এই জন্য আমাদের কি স্টেডি স্টেট প্রবাবিলিটি ইউজ করতে হবে। তো এখন দেখেন আমাদের অ্যাডভার্টাইজিং ফার্ম এর সাথে এখন আমাদের যোগাযোগ হয়নি, তখন আমাদের প্রফিটটা কিরকম দেখেন, বা আমাদের মোট টাকা প্রতি বছর কত হয় সেটা দেখেন। ঠিক আছে, আমি এখনো অ্যাডভার্টাইজিং ফার্মের সাথে যোগাযোগ করিনি, অ্যাডভার্টাইজিং ফার্মের সাথে যোগাযোগ করার আগে আগের মুহূর্তে বা এখন মনে করেন যে আমার কত প্রফিট হচ্ছে সেটা দেখেন। দেখেন টোটা কোলা পার্সেস কত হতে পারে, 52 উইক, কি বলছিলাম 52 উইক আছে একটা বছরে। তো কাস্টমার ছিল আমার 100 মিলিয়নের জন্য 10⁶, আর আমার বছরে উইক কয়টা, 52। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমার কি টোটাল কোলা পার্সেস বছরে কতটা, 5.2 মিলিয়ন। বুঝতে পারছেন? বিলিয়ন। বিলিয়ন, হ্যাঁ 5.2 বিলিয়ন। আর প্রত্যেক এগুলো কি আমার টোটাল কোলা পার্সেন্ট, মানে কতগুলা ড্রিঙ্কস এক বছরে সেল হয়েছে, আর প্রত্যেকটা সেলের জন্য আমি কত ডলার করে পাচ্ছিলাম, $1 করে। ঠিক আছে, তাহলে জি স্যার। আর মনে করেন আমি হচ্ছে কোক কোম্পানির মালিক, এটা তো আমি হচ্ছে টোটাল টোটাল কোলা পার্সেন্টের হিসাব করলাম। তো আমি যেহেতু কোক কোম্পানির মালিক, আমি হচ্ছে দেখবো যে আমার কতটুকু লাভ হচ্ছে। তো কোকের জন্য কি বলছিলাম 2.3 না প্রবাবিলিটিটা, স্টেডি স্টেট জি স্যার। প্রবাবিলিটি? জি স্যার। হ্যাঁ 2/3 স্যার। 2/3। আর এই যে আমার টোটাল কতটুকু প্রফিট, এটা হচ্ছে আমার 5.2 বিলিয়ন কোক মানে কোলা সেল হয়েছিল। কোলা। হ্যাঁ কোলা সেল হয়েছিল, আর প্রত্যেকটা হচ্ছে কোলার জন্য $1 করে আমার লাভ হচ্ছিল। আর এই টোটাল লাভের 2/3 হচ্ছে কোক কোম্পানি, আর 1/3 হচ্ছে পেপসি কোম্পানি। এই জন্য আমরা এখানে 2/3 দিয়ে কোক করছি, কারণ আমরা কোক কোম্পানির মালিকের জন্য বের করতেছি। তো কোক কোম্পানির মালিকের এই বছর প্রফিট হচ্ছে এই যে দেখেন এইটা 3.4 সামথিং বিলিয়ন। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে কি এখন আমরা এই প্রফিটটা কখন, এই প্রফিটটা হচ্ছে যখন আমি এখনো আমার অ্যাডভার্টাইজিং মানে ফার্মকে হায়ার করি নাই, দেনেই হায়ার করে নেই স্যার। এখনো তাকে $500 মিলিয়ন দেই নাই। সো এখন হচ্ছে আমার কাজ আমরা তাকে $500 মিলিয়ন দিব, তাকে $500 মিলিয়ন দেওয়ার পরে আমি আমার প্রফিটটা বের করব। ঠিক আছে, তো চলেন দেই তাকে 500, আমরা অ্যাডভার্টাইজিং ফার্মকে $500 মিলিয়ন দিয়ে দিই। আর তার টার্গেট কি, অ্যাডভার্টাইজিং ফার্মের টার্গেট কি হবে, এই যে দেখেন স্যার এখানে যে এখানে 95 হবে আর এখানে 0.05 হবে। কারণ কি তার টার্গেট, তার কাজ হবে হচ্ছে এই যে 10% যে আমার চলে যাচ্ছিল সেটা কমায় সে 5%, 5% আনা। আর কোকে হচ্ছে 5% বাড়াইতে হবে। ঠিক জি আছে, স্যার। জি স্যার। তো এই জন্য দেখেন তাহলে কি আমার এখন কি এই যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা কি চেঞ্জ হয়ে গেল না, 0.9 জি স্যার। 0.0। তো ওই সেম ভাবে আমরা কি আমাদের এই পাই 1 আর পাই 2 এর ভ্যালু বের করব সলভ করে। ঠিক আছে, তো এখন দেখেন আমার নতুন পাই 1 আর পাই 2 এর ভ্যালু কি 0.8 আর 0.8। হ্যাঁ 0.2। তার মানে হচ্ছে, কোকা-কোলা হচ্ছে তার মানে আমি যদি আমার ওই ট্রানজিশনটা 10% থেকে 5% এ কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে 80% মানুষ কোক কিনবে আর 20% মানুষ পেপসি কিনবে। পেপসি। ঠিক আছে, তো এখন তাহলে আমার প্রফিটটা বের করে ফেলি। প্রফিটটা কত, টোটাল কোলা
মানে টোটাল কোলার প্রফিট কত ছিল 5.2 বিলিয়ন ইনটু $1, এটা হচ্ছে আমার টোটাল প্রফিটটা ছিল না। জি স্যার। তার মধ্যে কি আমার কোক কতটুকু এখন এখন মানে অ্যাডভার্টাইজিং ফার্ম হায়ার করার পরে কতটুকু এখন আমার প্রফিট 0.8 ছিল স্যার। 0.8, আর আমরা কোম্পানিকে কত দিলাম 500 মিলিয়ন। জি স্যার। এই জন্য হচ্ছে কি আমরা মাইনাস করছি 500 মিলিয়ন। তার মানে কি আমার প্রফিট আমার যত টাকা ইনকাম হবে তার জি থেকে তো স্যার। 500 মিলিয়ন ইয়ে কেটে দিতে হবে। এখন আমার নতুন ইয়ে কত আসলো, নতুন প্রফিটটা কত আসলো দেখেন 3.66 বিলিয়ন। আর আগে এগুলো স্যার আমার স্যার প্রফিট থাকবেই। হ্যাঁ, তার মানে আমি যদি আমার মানে অ্যাডভার্টাইজিং ফার্মকে $500 মিলিয়ন দিয়েও দেই এবং সে যদি 10% থেকে 5% কমিয়ে নিয়ে আসে, তাহলে আমার আগের চেয়ে প্রফিট তাও বেশি থাকতেছে। জি স্যার। দেখেন অ্যাডভার্টাইজিং ফার্ম হায়ার করার আগে ছিল 3.46 বিলিয়ন, অ্যাডভার্টাইজিং ফার্ম হায়ার করার পরে আমার হচ্ছে কি 3.66 বিলিয়ন হয়ে গেছে। তার মানে কি আমার অ্যাডভার্টাইজিং ফার্মকে 500 মিলিয়ন দিয়ে ডলার মানে হায়ার করা আসলে উচিত। আমার এটাতে কোনো লস জি নেই, স্যার। বরং আরো লাভ আছে। তো এই যে দেখেন, জি এই স্যার। জন্য হচ্ছে এইগুলা কেসের জন্য বা এইগুলা দূরের কেসের জন্য আমরা এই যে লং রান স্টেডি প্রবাবিলিটি বের করি। তো আপনাদের পরীক্ষা হলে এরকম ম্যাথ থাকতে পারে, ঠিক আছে? স্যার এরকম ম্যাথ স্যার আসলে মানে ম্যাথ গুলো মজার পাচ্ছি, আগের গুলোর সাথে ভালো বুঝি নাই, কিন্তু এগুলো বুঝলাম। জি জি, এইগুলা মজার আছে, এত কঠিন হয়তো হবে না। হয়তো আপনাদের কোক কোম্পানির জায়গায় আমি মনে করেন একটা ওষুধ কোম্পানি দিয়ে দিলাম, ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিলাম। তো আপনি যদি আইডিয়াটা পান তাহলে আশা করি ঝামেলা হবে না। আর একদম ম্যাথে তো আর বাইনারি মার্কিং হবে না, বুঝছেন? আপনি যতটুকু পারবেন সেই ততটুকুই মার্ক হবে। 60% পারেন 60% মার্কস, কোনো অসুবিধা নেই। 0 1 মানে হয় পারলে 10 না পারলে 0, এরকম কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দেখেন এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক এবং এটা মার্কভ চেইনের লাস্ট টপিক, ঠিক আছে? জিনিসটা কি, এটা হচ্ছে আপনার মিন ফার্স্ট প্যাসেজ টাইম। মিন ফার্স্ট প্যাসেজ টাইমটা কি? মিন ফার্স্ট প্যাসেজ টাইমটা হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাইতে আমার এভারেজ কতগুলো ট্রানজিশন দরকার হয়। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে মনে করেন আমার একটা স্টেট আছে সেটা হচ্ছে কি আই, আর একটা স্টেট মনে করেন আছে সেটা হচ্ছে আপনার কি জে। তো আই থেকে জে স্টেট আমি কিভাবে যেতে পারি? আই থেকে জে স্টেট আমি ডিরেক্ট চলে যেতে পারি, আমার একটা ডিরেক্ট ট্রানজিশন থাকতে পারে আই থেকে জে তে, অথবা এখানে মাঝখানে একটা ট্রানজিশন থাকতে পারে কে, বা একটা স্টেট থাকতে পারে কে। তো এইভাবে যেতে পারি না, হয় আমার একটা ডিরেক্ট ট্রানজিশন থাকবে আই থেকে জে তে, অথবা আই থেকে কে তে একটা ট্রানজিশন থাকবে বা একটা ইন্টারমিডিয়েট স্টেট থাকবে, সেখান থেকে আমি আবার কি যেতে যাইতে পারি। তো জিনিসটা তো এরকম হতে পারে, হয় হয় আমার মনে করেন আমি গাজীপুর থেকে ঢাকা যাব, হয় আমার গাজীপুর থেকে ঢাকা ডিরেক্ট একটা রুট তো রাস্তা তো অবশ্যই আছে, অথবা গাজীপুর জি থেকে স্যার। সারা দুনিয়া ঘুরে একটা রাস্তা তো অবশ্যই। এই দুইটা কেস হতে পারে, ঠিক আছে? তো এই এভারেজে আমার কতগুলা ট্রানজিশন লাগবে? কোনোটা কোনো 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 একটা রাস্তা দিয়ে গেলে আমার একটা লাগতে পারে, কোনো একটা 5টা লাগতে পারে ট্রানজিশন, কোনো একটা 7টা লাগতে পারে। সো ইন এভারেজ আমার কতগুলা ট্রানজিশন লাগবে সেটাকেই বলা হচ্ছে আপনার কি মিন ফার্স্ট প্যাসেজ টাইম। বুঝতে পারছেন? দেখেন এক্সপেক্টেড নাম্বার অফ ট্রানজিশন বিফোর উই জি স্যার। reach state j given that we are currently in state I, then this mij is called the mean first passage time. ওকে, আচ্ছা এখানে আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু কি, এটা আপনারা জানেন কি আমি জানি না। এক্সপেক্টেড ভ্যালু কি, এটা কি জানেন? এক্সপেক্টেড ভ্যালু স্যার। এক্সপেক্টেড ভ্যালু ফর্মুলাটা কি? এক্সপেক্টেড ভ্যালু ফর্মুলা হচ্ছে আপনার কোন একটা ইভেন্ট ঘটার প্রবাবিলিটি, মনে করেন আপনার একটা ইভেন্ট ঘটার প্রবাবিলিটি ইনটু ওই ইভেন্টের আউটপুটটা কত, বুঝতে পারছেন? বা ওই ইভেন্টের সংখ্যাটা বা আউটপুটটা কত। মানে এই ক্ষেত্রে চিন্তা করেন আপনার একটা স্টেট আছে আই টু জে, এই ক্ষেত্রে আপনার ট্রানজিশন কয়টা? যদি আই থেকে জে তে আপনি ডিরেক্ট যান, ট্রানজিশন কয়টা? একটা না? একটা। জি স্যার। হ্যাঁ। সো এই এইটার জন্য এক্সপেক্টেড ভ্যালুটা কি হবে? এক্সপেক্টেড ভ্যালুটা হবে হচ্ছে এখানে আবার আউটকাম কত, বা আউটকাম কত 1, কারণ কি একটা ট্রানজিশন।
বুঝতে পারছেন? আউটকাম কত? Yes, 1, sir. কারণ কি একটা ট্রানজিশন। আর আই থেকে জে তে যাওয়ার তো একটা প্রবাবিলিটি আছে, ধরেন সেটা 0.6। Oh, বুঝতে পারছেন? তো তার মানে কি yes, এই sir. ক্ষেত্রে আমার এক্সপেক্টেড ভ্যালুটা হচ্ছে 0.6, যেটা হচ্ছে কি Into আপনার 0. আই থেকে জে তে যাওয়ার প্রবাবিলিটি ইনটু Yes, sir. কতটা ট্রানজিশন, বাট আউটকাম কত? 1। Yes, sir. ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার Expected. এক্সপেক্টেড আউটকাম বা এক্সপেক্টেড ভ্যালু বের করে যে সেটা, ঠিক আছে? সেটা। সো আমি কি কি বললাম আপনাদের? সো এখন আমার টার্গেট কি? এখন আমার টার্গেট হচ্ছে মিন ফার্স্ট প্যাসেজ টাইম বের করা। মিন ফার্স্ট প্যাসেজ টাইমটাকে আমরা কিভাবে ডিনোট করব সেটা হচ্ছে দেখেন এম আই জে। ঠিক আছে? এম Yes, আই sir. জে দিয়ে আমরা মিন ফার্স্ট মানে হচ্ছে আমার কতগুলো ট্রানজিশন আসলে লাগবে এভারেজ স্টেট আই থেকে স্টেট জে তে যাইতে। তো আমি কি বলছিলাম, স্টেট আই থেকে স্টেট জে তে যাওয়ার জন্য কতগুলো ওয়ে থাকতে পারে? একটা হতে পারে, একাধিক হতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট যাবে, আরেকটা হচ্ছে Yes, sir. কোনো একটা মাধ্যম। মাধ্যম দিয়ে। হ্যাঁ। সো যখন আপনি Yes, sir. ডিরেক্ট যাবেন তখন আপনার ট্রানজিশন সংখ্যা কত বলেন তো? 1. 1। এটা হচ্ছে সেই 1। বুঝতে পারছেন? যে এটা হচ্ছে আপনার Yes, sir. সেই 1। আর Yes, sir. Yes, sir. পিআই যেটা কি? পিআই যেটা হচ্ছে আপনার আই থেকে যেতে যাওয়ার প্রবাবিলিটি। Oh, yes, sir. বুঝতে পারছেন? আর Yes, আরেকটা sir. ভাবে যাইতে পারি, সেটা কি? এই যে আই থেকে কে, কে থেকে জে, বা কোন একটা Yes, মাধ্যম। sir. তো এখন একটা জিনিস চিন্তা করেন, আই থেকে কে, এখানে কয়টা ট্রানজিশন? একটা স্যার। এখানে একটা ট্রানজিশন। আর কে থেকে জে এর মাঝেও অনেকগুলো ট্রানজিশন থাকতে পারে। জি স্যার, আরো আসতে পারে স্যার। জি স্যার। তো আমি জাস্ট কে থেকে জে এর মাঝখানে তো আরো থাকতে পারে, আমি তো জাস্ট একটা দিয়ে জি দেখাই, স্যার। এর মাঝে তো আরো থাকতে পারে। তো এই জন্য দেখেন আমার আই থেকে কে তে যাওয়ার প্রবাবিলিটি এইটা, আই থেকে কে তে আমার ট্রানজিশন নাম্বার এইটা, ইনটু আমরা এক্সপেক্টেড আউটকামের ভ্যালু মানে সূত্র দিচ্ছি, ইনটু এই যে এম কে জে, কে তারপরে জি কি, স্যার। তারপরে হচ্ছে কে থেকে জে। বুঝতে পারছেন? তখন আবার কে থেকে জে এর জন্য আরেকটা এভাবে আর কি চলতে থাকবে। বুঝতে পারছেন? স্যার, ওখানে যতগুলো থাকবে ততগুলো বসাই দেবো স্যার, এই হলো কথা। So, আর আমরা কি জানি, একটা স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার প্রবাবিলিটি যদি সেলফ লুপ না থাকে, একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে যাওয়ার প্রবাবিলিটি অবশ্যই 1। এই যে জি এটা স্যার। হচ্ছে সেটা, দেখেন পি আই থেকে যেতে পারে ডিরেক্ট, আবার পি আই কে তে যাইতে পারে। তো এই সবগুলো প্রবাবিলিটির যোগফল তো অবশ্যই 1 হবে। জি 1 না? স্যার। যদি সেলফ লুপ না থাকে, মানে হচ্ছে সেলফ ট্রানজিশন, মানে আমার স্টেট থেকে জি স্যার, সেলফ ট্রানজিশন না থাকলে স্যার সরাসরি স্যার। হ্যাঁ। তো এই জন্য দেখেন এইটা, এই দেখেন পিআইজে আর এই পিআই কে যোগফল কত? এই যে দেখেন 1। তো এখানে হচ্ছে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে থেকে আসলে এই ইকুয়েশনটা আসছে, এই ভ্যালুটা বসান। এই দেখেন আমার পিআইজে আর পিআই কে এটা ছিল, এটা 1, সেখানে এই 1টা বসাই দিচ্ছি ভ্যালুটা, আর লাস্টে আমার কি পিআই কে ইনটু এম কে জে। সো আপনাদের ইকুয়েশন ডিরাইভ হয়তো ইকুয়েশন ডিরাইভ থাকবে না পরীক্ষা হলে, সো আপনারা এই ফর্মুলাটা মুখস্থ রাখবেন। ঠিক আছে? এখানে আইএমআই যে হচ্ছে, স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে স্যার এই যে পিআই জে 1 আর প্লাস সামেশন কে নট ইকুয়াল জে পিআই কে, জি জি এতটুকু কি হল আমাদের, মানে যদি একটা সেলফ ট্রানজিশন না থাকে তাহলে তো 1। হ্যাঁ এখন এটির সমান ধরলাম স্যার, স্যার এখানে স্যার যে এম আই জে ইকুয়াল 1 প্লাস সামেশন কে নট ইকুয়াল জে পি আই কে এম কে জে, সেটা কি স্যার গুণ করে দেওয়ার পরে স্যার অপশনটা আসছে স্যার এটা? জি জি হ্যাঁ, এইটা গুণ করছে, গুণ করার পরে এই যে ভ্যালুটা আছে না, এই যে পিআইজে প্লাস পিআইকে 1, এইটা বসানোর পরে এই 1টা আসছে। আর মানে ফাইনালি আমার এইটা সিম্পলিফাই করার পরে বা অনেক ভাঙার পরে এটা আসছে, এই ভ্যালুটা বসানোর পর। জি স্যার, বুঝতে পারছি স্যার বিষয়টা। তো এইটা হচ্ছে আপনার কি মনে রাখবেন, এটা হচ্ছে আপনার এক্সপেক্টেড নাম্বার অফ ট্রানজিশন যদি আমি আই থেকে যেতে যাই। বুঝা গেছে? এটা হচ্ছে ফর্মুলা। জি স্যার। মানে হচ্ছে আমার কতগুলো ট্রানজিশন হবে আমি যদি আই থেকে যাই, এভারেজে কতগুলো ট্রানজিশন হবে যদি আমি আই স্যার থেকে এখন যদি স্যার বলেন। সেলফ ট্রানজিশন থাকে তাহলে স্যার সেক্ষেত্রে রুলসটা? আচ্ছা, সেলফ ট্রানজিশন থাকবে না, কারণ এখানে কি বলা হয়েছে? হ্যাঁ, সেলফ ট্রানজিশনের জন্য সেটাও আপনার দেখা হবে, কিন্তু এই ফর্মুলাটাই সেলফ ট্রানজিশন থাকবে না। কারণ কি বলেন তো, আমরা ধরেই নিছি যেখানে এখানে মানে ফর্মুলা ধরার সময় কি দেখেন পিআই কে ধরে নিছিলাম না 1, তার মানে জি কি স্যার। আমরা
এই ফর্মুলা বের করার সময় ধরেই নিচ্ছেন যে কোনো সেলফ ট্রানজিশন নাই, বুঝতে পারছেন? ও জি স্যার আর যদি সেলফ ট্রানজিশন থাকে সেটার জন্য ফর্মুলা যে এবার আসছে আপনাদের দেখেন, যদি সেলফ ট্রানজিশন থাকে সেটার জন্য ফর্মুলা হচ্ছে যে এইটা, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে দেয়া আছে স্টেট আই থেকে স্টেট আই তে যাওয়ার প্রবাবিলিটি কত? জি স্যার 1 মানে সেলফ হ্যাঁ 1 পাই বাই আই পাই। তো বুঝতে পারছেন কি? তো এই যে দেখেন এখন জি স্যার বুঝতে পারছি এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার সেলফ ট্রানজিশনের জন্য হবে, অথবা আপনি মনে করেন যে আই থেকে বের হইছেন, জে তে গেছেন, কে তে গেছেন, জেড তে গেছেন, বিভিন্ন রকম ঘুরছেন, ঘুরে আবার আই তে ব্যাক করছেন, সেটাও হবে স্যার সেটাও হবে। তো এটা হচ্ছে আপনার ওই ফর্মুলা। এখন আপনি, আপনার কাছে পাই 1 আছে, পাই 2 আছে, পাই 1 পাই 2 টা কি বলেন তো? যে কোক আর পেপসির জন্য স্যার কোক জি স্যার কোক দিচ্ছে হলো 2/3 আর পেপসি দিচ্ছে 1/3 তো এখন আপনার কাছে এই ভ্যালুগুলো যদি থাকে তাহলে তো আপনি এগুলা ইজিলি বের করতে পারবেন। মিন রিকারেন্স টাইম পাই বসাই দিলে 1 বাই পাই বসাইলেই হবে। আর একটা জিনিস চিন্তা করেন, এখন যদি আপনার মাঝখানে মনে করেন এখানে কি বের করতে বলছে, M12, তার মানে কি 1 থেকে স্টেট 2 তে যাওয়া আমার এক্সপেক্টেড নাম্বার অফ ট্রানজিশন, ঠিক না? জি স্যার তো আমার ফর্মুলাটা কি ছিল বলেন তো? সরি, স্যার ফর্মুলা ছিল 1 1 প্লাস সামেশন অফ PI কে PI কে P M। M কে J তো এখানে স্যার ইন্টারমিডিয়েট কোন স্টেপ কি আছে বলেন? 1 আর 2 এর না মধ্যে স্যার কোনো ইন্টারমিডিয়েট স্টেপ নাই। মানে আই যে স্টেট আই যে স্টেটটা আই যে স্টেট আছে, কিন্তু মাঝখানে আমরা ফর্মুলায় আমার একটা কে ভ্যালু ছিল, ঠিক না? সেখানে কে এর ভ্যালুটা আসলে কত হবে? তো এখানে যেহেতু কোনো ইন্টারমিডিয়েট স্টেপ নাই, 1 থেকে 2 এর মধ্যে কোনো ইন্টারমিডিয়েট স্টেপ নাই, এই জন্য আপনার আই এর ভ্যালুটাই হবে হচ্ছে কে এর ভ্যালু। বুঝতে পারছেন কি? যেমন এখানে দেখেন জি আমি স্যার কি আই থেকে যেতে যাচ্ছি, মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট ভ্যালু ছিল না, জি ঠিক স্যার আছে? তো কারণ কি 1 থেকে 2, কারণ কি 1 2 মাঝখানে তো কিছু নাই, 1 আর 2 এর মাঝখানে তো কিছু নাই, তো এই জন্য কে এর ভ্যালুটা দেখেন 1 ধরছে। পি আই কে ধরছিলাম না আমরা, এই দেখেন আই মানে কি, এখানে আই মানে হচ্ছে 1, কে মানে হচ্ছে 1, আবার কে মানে হচ্ছে 1, আর জে মানে হচ্ছে আপনার 2 এখানে বের করুন ভ্যালু, তারপরে কি এই ইকুয়েশনটা আসে, বুঝতে পারছেন? তারপরে কি আমার স্যার এম 1, ইকুয়েশনে কিভাবে আসলো স্যার এই যে দেখেন 1 আমার ফর্মুলা কি ছিল, 1 প্লাস পি আগে ছিল 1 প্লাস P আই কে। I কে স্যার মানে P11 স্যার P11 এর ভ্যালু স্যার কত স্যার এখানে P11 এর ভ্যালু ওই যে প্রবাবিলিটি 1 থেকে 1 এ যাওয়ার, মানে আপনি যদি কোক কিনেন তাহলে কোক কেনার ওই যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স যে ছিল আমার, আচ্ছা আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এখানে দেখেন আমার কি স্টেট, আমার কি যদি এটাকে স্টেট 1 ধরি বা এটাকে খুব, এই যে এখানে যদি স্টেট 2 ধরি, এটাকে স্টেট যদি 1 ধরি তাহলে স্টেটে এটাকে 2 ধরি, তাহলে স্টেট 1 মানে কোক, স্টেট 2 মানে পেপসি, তার মানে কি 1 থেকে 1 এ যাওয়ার প্রবাবিলিটি কত ছিল আমার? 0.9 না? 0.9 এটা হচ্ছে আপনার ওই 0.9 P11, মানে 1 থেকে 1 এ যাওয়ার স্যার প্রবাবিলিটি। স্যার ক্লিয়ার স্যার বুঝতে পারছি স্যার ক্লিয়ার আছে তো এবার আমরা দেখেন সিমিলারলি আমরা কি M21 এর ফর্মুলাও বসাই দিতে পারি, আর M21 এ বসাই জি দিলে স্যার M12 এর জন্য হচ্ছে আমার এটা আসলো, আর M21 এর জন্য কি আসলো? এইটা। তো এখন আমার ইকুয়েশন কয়টা আছে বলেন? দুইটা স্যার ইকুয়েশন দুইটা, আননোন কয়টা? M12 আর M21।